সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভোটাররা। মধ্যপ্রাচ্যে আবারও B-52 বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন কেন, প্রশ্ন সংসদ সদস্যের। ইরানের পরমাণু সমঝোতাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত করা যাবে না, বলছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব, জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষে জানাবো, কাবুলে রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভোটাররা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা করেছিলেন ট্রাম্প। তার প্রায় সব মামলাই খারিজ হয়ে যাচ্ছে। এবার নির্বাচনের ফল অনুমোদনে বারবার বাধা দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 20 নভেম্বর মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের একটি সংগঠন ও 3 জন ভোটার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই মামলা করেন। মিশিগান ওয়েলফেয়ার রাইটস অর্গানাইজেশন নামের ওই সংগঠন ও 3 ভোটার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মিশিগানে নির্বাচনের ফল অনুমোদনে বাধা দেওয়ায় এবং আইন প্রণেতাদের চাপ দেওয়া থেকে ট্রাম্পকে বিরত থাকতে আদালতকে আদেশ দিতে অনুরোধ করেন। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গ ভোটারদের বঞ্চিত করা, বিশেষ করে ওয়েইন কাউন্টির ভোটারদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। ডোনাল্ড ট্রাম্প 1965 সালের ভোটাধিকার আইনের 11B ধারা লঙ্ঘন করেছেন বলেও মামলায় দাবি করা হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগানের ভোটের ফল অনুমোদনে তার দল রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। ট্রাম্প ও তার সহযোগীরা মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরগুলোকে টার্গেট করে ভোটে জালিয়াতির মিথ্যা অভিযোগ বারবার করছেন এবং এসব অভিযোগ আদালত থেকে খারিজ হয়ে যাচ্ছে। এর আগে মিশিগানের ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দেন স্থানীয় আদালতের এক বিচারক। গত 6 নভেম্বর ওই আদালতের বিচারক সিনথিয়া স্টেফেন্স মামলাটি খারিজ করে দেন। মার্কিন বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে B-52H স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে, তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল। আমেরিকার নর্থ ডেকোটার একটি বিমান ঘাঁটি থেকে 2টি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা। বিবৃতিতে বলা হয়েছে, এই মিশনের মধ্য দিয়ে একথা প্রমাণ করা হয়েছে যে স্বল্প সময়ের নোটিসে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে। এই মিশনের মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন এবং তারা যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করবেন। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গাজার বেদ হানুন শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরায়েলি বিমান হামলা চালায়, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা ওই হামলা চালায়। গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময়ে ইসরায়েল এসব হামলা চালালো। গত বছরের 12 নভেম্বর ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে 42 বছর বয়সী কমান্ডার এবং তার স্ত্রীকে হত্যা করে। ওই হামলার শাহাদাত বার্ষিকীতে ইসরায়েলের সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের সংসদ সদস্য আহমাদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তিনি গতকাল শনিবার ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন বলে দেশটির আল মালুমা সংবাদ সংস্থা জানিয়েছে। সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। কাজেই বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের আয়তন ৪২ হেক্টর, যা ভ্যাটিকান সিটির আয়তনের চেয়ে বড়। গত ২২ জুলাই মার্কিন সেনারা এই দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায়। ইরাকের এই সংসদ সদস্য তার দেশ থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বলেন, ইরাকি পার্লামেন্ট এসব মার্কিন সেনার বিচার করার জন্য আইন পাশ করেছে, কাজেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়া যথেষ্ট নয়। আরেক ইরাকি সংসদ সদস্য ফাজেল জাবের বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, আমেরিকার যদি সত্যি ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ইচ্ছা থাকে তাহলে তাকে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি সময়সীমা ঘোষণা করতে হবে। গত মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ইরাকে বর্তমানে ৩,২০০ মার্কিন সেনা রয়েছে এবং সেখান থেকে ৭০০ সেনা প্রত্যাহার করা হবে। রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, কোনো বিশ্লেষক এই দাবি তুলেছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যায়িত করে বলেন, যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও ওই সমঝোতায় স্বাক্ষরিত বাকি সবগুলো দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এসব দেশ ইরানকে এই সমঝোতায় থাকা আর্থিক সুবিধা দিতে পারেনি। এর কারণ ইরান ও পশ্চিমা দেশগুলোকে সময়সীমা বেঁধে দিয়ে একের পর এক নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওই সমঝোতা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, যদি তার দেশের একটি মাত্র পূর্ব শর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ। গতকাল শনিবার G20 ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফয়সাল বিন ফারহান বলেন, একটি স্থানীয় ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি সম্পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার। গত ২ মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে। এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির প্রতি রিয়াদ এর আগেও সমর্থন দিয়েছে এবং আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান।
তেহরান বলেছে এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত 23টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এই মন্তব্য করেন। কাবুলে শনিবারের এসব রকেট হামলায় অন্তত 8 জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি। খাতিবজাদে কাবুলের কূটনৈতিক পাড়াসহ গোটা নগরীতে ওই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এই হামলার জন্য দায়ী। তিনি আফগান সরকার ও জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। কাবুলস্থ ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানা রকেটে দূতাবাস ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী কাবুলে রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।